পাকিস্তান এমন একটা দেশ যেখানে কোনো প্রধানমন্ত্রী ৫ বছর মেয়াদ পূর্ণ করতে পারেনি, অথচ পাকিস্তানের সেনাপ্রধানরা বছরের পর বছর ধরে রাজার হালে থাকেন। প্রধানমন্ত্রী নয়, পাকিস্তানকে চালায় সেনাপ্রধান। কথাটা দিনের আলোর মতো পরিষ্কার। এজন্য পাকিস্তানের সরকারকে অনেকে পুতুল সরকার বলে। সেনাবাহিনীর সঙ্গে খারাপ সম্পর্কের কারণে পাকিস্তানে একাধিক প্রধানমন্ত্রীর পতন হয়েছে। ইমরান খানই এর জলজ্যান্ত উদাহরণ। অথচ তাদের চিরশত্রু ভারতের পরিস্থিতিটা একদমই ভিন্ন। ভারতের সেনাবাহিনী থাকে সরকারের নিয়ন্ত্রণে, কিন্তু কখনো কি ভেবেছেন পাকিস্তানের সেনাবাহিনী কিভাবে এতটা ক্ষমতাধর হল? ক্যাপসুলের আজকের ভিডিওতে পাকিস্তানের অদৃশ্য সেনা শাসন, সেনাবাহিনীর ক্ষমতা ও দাপটের বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে। পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর সশস্ত্র বাহিনীর কর্তৃত্ব সাম্প্রতিক কোনো ঘটনা নয়। কয়েক দশক ধরে চলে আসা অভ্যুত্থান, জবরদস্তি ও সাংবিধানিক কারসাজির মাধ্যমে সশস্ত্র বাহিনী নিজেদের এই আধিপত্য প্রতিষ্ঠা করেছে। বেসামরিক শাসন ব্যবস্থায় সেনাবাহিনীর ভূমিকা বুঝতে হলে ১৯৪৭ সালের দেশভাগ ও পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার সময়টিতে ফিরে যেতে হবে। স্বাধীনতার সময় পাকিস্তান অসামঞ্জস্যপূর্ণভাবে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একটি বড় অংশ নিজেদের ভাগে পেয়েছিল। জনসংখ্যা মাত্র ১৭% হলেও সামরিক বাহিনীর সম্পদের ৩৬% ভাগে পায় নতুন রাষ্ট্র পাকিস্তান। পাকিস্তানের বেসামরিক প্রতিষ্ঠানগুলো ছিল খুবই দুর্বল। আবার দেশ বিভাগের খুব তাড়াতাড়ি কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়। নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে খুব দ্রুত সেনাবাহিনী সবচেয়ে সংগঠিত ও প্রভাবশালী প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়। বেসামরিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হওয়ায় এবং কাশ্মীর ইস্যুতে দ্রুত সংঘাত শুরু হওয়ায় নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে সবচেয়ে সংগঠিত ও প্রভাবশালী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে সেনাবাহিনী। শুরুর এই প্রভাব বিস্তারী ভূমিকা রাজনীতি, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে সেনাবাহিনীর প্রভাব তৈরিতে ভিত্তি গড়ে দেয়। ধীরে ধীরে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক শক্তি হয়ে ওঠে সেনাবাহিনী। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে পাকিস্তানের ৩টি সামরিক অভ্যুত্থান হয়েছে: ১৯৫৮, ১৯৭৭ ও ১৯৯৯ সালে। জন্মকালের প্রায় অর্ধেক সময় সরাসরি সেনাশাসন পেয়েছে পাকিস্তান। বাকি সময়েও সেনাবাহিনী কার্যত ক্ষমতার মূল কেন্দ্র হিসেবেই থেকেছে। পাকিস্তানে এমন একটা হাইব্রিড শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে যেখানে নির্বাচিত সরকারগুলো সেনাবাহিনীর ছায়ায় পরিচালিত হয়। পাকিস্তানের সামরিক বাহিনী নিজেদের অভ্যন্তরে অটোনমি রক্ষা করে চলে, সেখানে তারা কাউকে হস্তক্ষেপ করতে দেয় না। পাকিস্তানের সামরিক রাজনৈতিক নেতৃত্ব সামরিক বাহিনীকে যে কোনো স্বাধীনতা দিয়েছে এবং তাদের মধ্যে কোনো হস্তক্ষেপ করতে যায়নি। দেশটির সামরিক বাহিনীও বেসামরিক সরকারকে বলেছে যে পাকিস্তানের প্রতিরক্ষা নিশ্চিত করতে হলে তাদের পূর্ণ স্বাধীনতা দরকার। আর এই স্বাধীনতার ব্যবহার করে সামরিক বাহিনী শুধু তাদের সক্ষমতায় বাড়ায়নি, বরং কর্পোরেট এবং প্রাতিষ্ঠানিক পরিচয়ও গড়ে তুলেছে। পাকিস্তানের গণতান্ত্রিক শাসকদের মধ্যে গণতন্ত্রকে লালন করার বা তার বিকাশ ঘটানোর প্রবণতা খুব একটা ছিল না কখনোই। তাদের বেশিরভাগই ছুটেছেন কেবল ক্ষমতার পেছনে। এই ক্ষমতাকে তারা মনে করেছেন নিজেদের জন্মগত কিংবা পারিবারিক অধিকার। আবার কারো কারো জন্য এই ক্ষমতা কেবলই ব্যবসায় অতিরিক্ত মুনাফা লাভের উপায় হয়ে দাঁড়িয়েছিল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভুট্টো পরিবারের কথা। এটি মোটামুটি পরিষ্কার যে জুলফিকার আলী ভুট্টোর শাসনের ধরন গণতান্ত্রিক নয়, বরং ছিল রাজতান্ত্রিক ধাঁচের। এমনকি তার উত্তরসূরি বেনজির ভুট্টোর মাঝেও এই দাম্ভিকতা প্রতিফলিত হয়। অন্যদিকে নওয়াজ শরীফ স্বনামধন্য শিল্পপতি পরিবার থেকে যোগ দেন রাজনীতিতে। ভুট্টো তাদের শিল্প ব্যবসাকে জাতীয়করণ করার পরেই শরীফ পরিবার জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব অনুধাবন করে, যা পাকিস্তানের পরবর্তী রাজনৈতিক পটভূমিতে একেবারেই স্পষ্ট। অর্থাৎ তাদের কারোর মধ্যেই গণতন্ত্রের জন্য অনুকূল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি এবং গণতন্ত্রের প্রতি জনগণকে সংবেদনশীল করার চেষ্টা বা ইচ্ছা কোনোটিই ছিল না। শুধু ছিল ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের চিন্তা ও চেষ্টা। পাকিস্তানের সেনাবাহিনীর এই প্রাতিষ্ঠানিক ক্ষমতা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল জেনারেল মোহাম্মদ জিয়াউল হকের শাসনামলে। ১৯৭৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেছিলেন তিনি। জেনারেল জিয়াউল হক ব্যাপকভাবে ইসলামীকরণ কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। বিচার ব্যবস্থা, শিক্ষা ও সংবাদ মাধ্যমে ধর্মীয় নেতাদের অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি রাজনৈতিক ভিন্নমত নিষিদ্ধ করেছিলেন। তার আমলে সাংবাদিকদের প্রকাশ্যে চাবুক মারা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে বিচারিক প্রক্রিয়ায় ফাঁসিতে ঝোলানো হয়েছিল। জিয়াউল হকের আমলে সেনাবাহিনী শুধু রাজনৈতিক ক্রীড়ানক হিসেবেই নয়, নৈতিক ও মতাদর্শিক কর্তৃপক্ষ হিসেবেও আবির্ভূত হয়েছিল। পাশাপাশি পরবর্তী দশকগুলোতে ধর্মীয় ও রাজনৈতিক দমনপীড়নের ভিত্তি তৈরি করে দিয়েছিল। কোনো দেশে জনগণ ঐক্যবদ্ধ থাকলে সে দেশের স্বৈরাচারী শাসন ব্যবস্থা দীর্ঘমেয়াদে টিকতে পারে না। পাকিস্তানে এই ঐক্যের খুব বেশি অভাব পরিলক্ষিত হয়। সে দেশে গোত্রীয় বা গোষ্ঠীগত বিভাজন বহু আগে থেকেই আছে। ধর্মীয় বিভাজনও পাকিস্তানের বড়সড় একটা সমস্যা। পাকিস্তানের অধিকাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বীর, কিন্তু এর মধ্যে আবার দুটি ভাগ আছে। একটি হলো শিয়া, আরেকটি হলো সুন্নি। এই শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘাত ও বিভাদের ইতিহাসও কম না। সিন্ধু প্রদেশের খয়েরপুর জেলায় ১৯৬৩ সালে প্রথম বড় ধরনের শিয়া বিরোধী দাঙ্গা হয়েছিল, কিন্তু সে সময় পাকিস্তান সরকার ও গোত্রীয় নেতারা আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করেছিলেন।
একইভাবে ১৯৭০ সালে বিচ্ছিন্ন কিছু উপদলীয় ঘটনার উপর ভিত্তি করে দেশব্যাপী একটি পোস্টার প্রচারণা শুরু হয়েছিল। স্লোগান ছিল, জাগো সুন্নি জাগো, পাকিস্তান তেরা হ্যায়, অর্থাৎ সুন্নিরা জেগে ওঠো, পাকিস্তান তোমাদের। এই বিষয়গুলো পাকিস্তানের জনগণের মাঝে অনৈক্যের বীজ বপন করে রাখে। যে কোনো জাতীয় পরিসরে পুরো দেশের জনগোষ্ঠী এক কাতারে আসতে পারে না। দেশটির সামরিক শাসকদের জন্য এই বিভাজন বেশ কাজে দিয়েছে। পাকিস্তানের জন্য সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি বেলুচিস্তান। দেশটির ৪৪% ভূখণ্ড জুড়েই এ প্রদেশটির অবস্থান। বেলুচিস্তানে প্রচুর প্রাকৃতিক ও খনিজ সম্পদ রয়েছে। পাকিস্তানের গ্যাসের ৩০% এখান থেকে আসে। এই প্রাকৃতিক সম্পদের জন্য পাকিস্তান স্থানীয় বেলুচদের উপর অন্যায় অবিচার চালায় বলে অভিযোগ আছে। বেলুচরা যুগ যুগ ধরে নিজেদের স্বাধীনতা ও পাকিস্তানি সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার। তাই বেলুচিস্তান ইস্যুটি পাকিস্তান সেনাবাহিনীর অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের আধিপত্য ও বাজেট বজায় রাখার একটি দীর্ঘমেয়াদী হাতিয়ার হিসেবে কাজ করে। সেনাবাহিনী বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে পাকিস্তানের অখণ্ডতার জন্য একটি অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে চিত্রায়িত করে। এটি জনগণের মনে এই ধারণা তৈরি করে যে কেবল সেনাবাহিনী দেশকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারে। ফলে প্রতিরক্ষা বাজেটে বিশাল বরাদ্দ এবং বেসামরিক প্রশাসনে তাদের হস্তক্ষেপ সাধারণ জনগণের কাছে বৈধতা পায়। পাকিস্তানের অর্থনীতিতে সশস্ত্র বাহিনীর প্রভাবটা অনেক গভীর। সশস্ত্র বাহিনীর মালিকানাধীন ব্যবসায়ী সংস্থাগুলোর জাল বিস্তৃতভাবে দেশটির অর্থনীতিতে ছড়িয়েছে। ফৌজি ফাউন্ডেশন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট ও ডিফেন্স হাউজিং অথরিটির মতো সংস্থার মাধ্যমে সেনাবাহিনী কয়েক বিলিয়ন ডলারের সম্পদ নিয়ন্ত্রণ করছে। ডিফেন্স হাউজিং অথরিটি এখন পাকিস্তানের প্রায় প্রতিটি বড় শহরের অভিজাত এলাকার জমির মালিক। ফৌজি ফাউন্ডেশন সার থেকে শুরু করে খাদ্যশস্য সব ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। এই প্রতিষ্ঠানগুলো করের আওতামুক্ত। তাদের হিসেব নিকেশে কোনো নিরীক্ষা হয় না। বেসামরিক প্রতিষ্ঠানের কোনো তদারকিও নেই। অবসরপ্রাপ্ত জেনারেলরা এসব প্রতিষ্ঠানের বোর্ডে বসেন। আশেপাশের এলাকায় তাদের জমিদারি প্রতিষ্ঠিত হয়েছে। সামরিক অভিজাতদের মুনাফার জন্য জাতীয় সম্পদকে পণ্যে পরিণত করা হয়েছে। অন্যদিকে ভূমি, শ্রম ও কথা বলার স্বাধীনতাকেও দমন করা হয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী শুধু রাষ্ট্রের অভিভাবক নয়, তারা ভূমির মালিক, নিয়োগকর্তা, নিয়ন্ত্রক ও বিচারক। পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স তথা আইএসআই একাধারে রাজনৈতিক কিংমেকার এবং অভ্যন্তরীণ আইন প্রয়োগকারী সংস্থা। আইএসআইকে রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র হিসেবে বর্ণনা করা হয়। দায়মুক্তি নিয়েই আইএসআই নির্বাচনে কারচুপি, নতুন রাজনৈতিক দল গঠন এবং ভিন্নমত দমনে কাজ করে। অভিযোগ আছে ২০১৮ সালে আইএসআই প্রতিপক্ষকে কোণঠাসা করে এবং সমালোচকদের ভয় দেখিয়ে ইমরান খানকে ক্ষমতায় এনেছিল। কিন্তু ইমরান খান যখন সেনাবাহিনীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে শুরু করেন এবং গুরুত্বপূর্ণ নিয়োগে তাদের হস্তক্ষেপ মানতে অস্বীকৃতি জানান, তখন সেনাবাহিনী তার বিরুদ্ধে চলে গেল। ২০২৩ সালে ব্যাপকভাবে নিন্দিত দুর্নীতির অভিযোগে তাকে কারাবন্দী করা হয়। ইমরানের দলকে ভেঙে দেওয়া হয়, ঘনিষ্ঠ সহযোগীদের গ্রেফতার করা হয় এবং তার ফেরার পথ অনেকটা বন্ধ করে দেওয়া হয়। ১৯৪৭ সালে পাক ভারত আলাদা হওয়ার পর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পাকিস্তান সেনাবাহিনীকে আস্থাভাজন মনে করেন মার্কিন রাষ্ট্রপ্রধানরা। ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকারকে নানাভাবে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মৈত্রী পাকিস্তানের সেনাবাহিনীকে আরও বেশি ক্ষমতাশালী করে তুলেছে। যুক্তরাষ্ট্র সবসময় পাকিস্তানের সামরিক স্বৈরশাসকদের প্রতি কোমল ছিল, কারণ তারা তাদেরকে এক জায়গা দিয়ে গোপন এবং প্রকাশ্যে কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ দেখিয়েছিল। ১৯৮০-এর দশকে আমেরিকা জেনারেল জিয়াউল হকের নির্মম সামরিক শাসনকে অর্থায়ন করেছিল, কারণ তিনি আফগানিস্তানে সোভিয়েতদের পরাজিত করতে ওয়াশিংটনকে সাহায্য করছিলেন। জেনারেল পারভেজ মোশাররফ ১৯৯০-এর দশকের শেষের দিকে নির্বাচিত সরকারকে উৎখাত করেছিলেন। এরপর তিনি আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়ে যান। ২০০১ সালে আমেরিকার আক্রমণের পর বুশ প্রশাসন জেনারেল মোশাররফের কাছে ধর্ণা দিয়েছিল। সে সময় আফগানিস্তানে অভিযান চালানোর জন্য আমেরিকার তার সহযোগিতার প্রয়োজন হয়। এই নতুন সম্পর্কের সূচনা ছিল স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র পাকিস্তান প্রেম কাহিনীর মতো। এরপর আমেরিকার অস্ত্র ও সশস্ত্র যোদ্ধায় পাকিস্তান সয়লাভ হয়ে যায়। পাকিস্তানি সেনাবাহিনীর সাথে আমেরিকার সম্পর্কটা আরও মজবুত হয়। পাকিস্তান সেনাবাহিনী দেশের ব্যবসা, রাজনীতি এবং বিচার ব্যবস্থায় তাদের শিকড় এত গভীরে ছড়িয়েছে যে তারা এখন রাষ্ট্রের ভেতরে এক স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র। তাদেরই ক্ষমতা কখনোই তেমন চ্যালেঞ্জের মুখে পড়েনি। এমন প্রভাব টিকে থাকলে অদূর ভবিষ্যতেও পাকিস্তানি সেনাবাহিনী দেশটির শাসনভার নিয়ন্ত্রণ করবে, আর দেশটির রাজনৈতিক দলগুলো একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আটকে থাকবে।